পরমাণু নিউক্লিয়াস চ্যাপ্টার চলছিল আমাদের, পারমাণবিক নিউক্লিয়াস। এবং লাস্ট ক্লাসে যতটা হয়েছিল সেখানে কি ছিল, যে আলফা বিটা এবং গামা রশ্মি যে নির্গত হচ্ছে তার জন্য কি পরিবর্তন হচ্ছে, ঠিক আছে। বেশ, আলফা বিটা এবং গামা রশ্মি যে নির্গত হচ্ছে তার হচ্ছে কি কি রকম নিয়ম হচ্ছে, একবার আমি বই থেকে আগের দিন বলেছিলাম, একবার বই থেকে বলে দিচ্ছি। পেজ নাম্বার 350 খুলবে সবাই, পেজ নাম্বার 350। 350-এ বাস আমি একবার পড়ে দিচ্ছি, ঠিক আছে, কি কি ছিল। প্রথমে দেখ, আলফা বিঘটনের সূত্র, ঠিক আছে, আলফা বিঘটনের সূত্র সডি এবং ফাজানের যে সূত্র ছিল, ঠিক না। আলফা বিঘটনের সূত্র দেখ বলেছিলাম, আলফা বিঘটন হলে কি হয়, এক্স জেড এ, এটা হয়ে যাবে কি, এখান থেকে যদি একটা আলফা কণা বেরো হয় তাহলে হবে কি না, জেড মাইনাস টু এ মাইনাস ফোর, চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। নিচে 2 কমছে আর উপরে 4 কমছে। আর যদি বিটা কণা নির্গত হয় তাহলে কি হবে, নিচে হয়ে যাবে +1, উপরে থাকবে একই, ঠিক। আর গামা কখন হয়, যখন উত্তেজিত অবস্থায় থাকে নিউক্লিয়াসটা, সেখান থেকে গামা রশ্মি নির্গত হয় এবং ওটা একই থাকে, ঠিক আছে, এক্সাইটেড স্টেটে থাকলে এটা হয়। ক্লিয়ার? বেশ, হলো এটা। আচ্ছা, এবারে দেখ, এইগুলোকে ল্যাঙ্গুয়েজে লিখেছে, একবার বই থেকে আমরা পড়ে নেবো, ঠিক আছে। প্রথমে আছে দেখ, আলফা বিঘটনের সূত্র, কোন তেজস্ক্রিয় মৌলের আলফা বিঘটন হলে যে নতুন মৌল পরমাণু তৈরি হয় তার ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যা প্রাথমিক তেজস্ক্রিয় মৌলটির ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা অপেক্ষা যথাক্রমে 4 একক ও 2 একক কম হয়। প্রথমে ভর সংখ্যা বলেছে, তাহলে প্রথমে 4 লিখেছে, পরে পারমাণবিক সংখ্যা লিখেছে, তো পরে 2 লিখেছে, ঠিক আছে। বিটা বিঘটনের সূত্র, অ্যাকচুয়ালি বিটা বিঘটন 2 প্রকার হয়, একটা হচ্ছে বিটা নেগেটিভ, একটা হচ্ছে বিটা পজিটিভ। আমরা যেটা পড়ি সেটা হচ্ছে বিটা নেগেটিভ, মানে একটা নিউট্রন একটা প্রোটনে যখন কনভার্ট হচ্ছে তখন একটা ইলেকট্রন উৎপন্ন করছে, সেই ইলেকট্রনের কথা বলছি, এটা কিন্তু বিটা নেগেটিভ, এটা কি ইলেকট্রন নেগেটিভ, তো সেটারই সূত্র এখানটায় পড়ছি। একটু পরে আসবে বিটা পজিটিভ, কি নিউক্লিয় বিক্রিয়ার সমীকরণ আমরা দেখাবো। দেখ কি বলছে, কোন তেজস্ক্রিয় মৌলের পরমাণু বিটা বিঘটন হলে যে নতুন মৌল পরমাণু তৈরি হয় তার ভর সংখ্যা প্রাথমিক তেজস্ক্রিয় মৌলটির ভর সংখ্যার সমান, ঠিক থাকে, কিন্তু পারমাণবিক সংখ্যা প্রাথমিক তেজস্ক্রিয় মৌলটির পারমাণবিক সংখ্যা অপেক্ষা 1 বেশি হয়, ঠিক আছে। উল্লেখ্য, নতুন মৌল পরমাণুর পারমাণবিক সংখ্যা 1 একক বেড়ে যাওয়ার কারণ হলো বিটা বিঘটনের ক্ষেত্রে কি হচ্ছে না, নিউক্লিয়াসের মধ্যে থাকা একটি নিউট্রন একটি প্রোটনে পরিণত হচ্ছে, আর তখনই তৈরি হচ্ছে কি একটা ইলেকট্রন, যে ইলেকট্রনটা বেরোচ্ছে ওটাই হচ্ছে কি বিটা রশ্মি। ক্লিয়ার? এবার দেখ বিটা বিঘটনের নিয়ম কিরকম বলছে, দেখ একটা ছবি দেখিয়েছে, কি ওই যে এরকম দেখিয়েছে, দেখ এক্স, এটা আছে এক্স থেকে কি তৈরি হলো, দেখ ওয়াই, এটা তৈরি হলো ওয়াই, ওয়াই স্টার দেওয়া আছে, এখান থেকে কি হলো আলফা বা বিটা। যদি আলফা বা বিটা রশ্মি নির্গত হয়ে যায় তাহলে এক্স থেকে ওয়াই হলো, বাট ওয়াই এখন কি আছে, এক্সাইটেড স্টেটে আছে। সেই ওয়াই যখন শুধু ওয়াই হয়ে যাবে, মানে কি, মানে মানে ভৌম স্তরে চলে আসবে, তখনই নির্গত হবে কি না গামা রশ্মি। ক্লিয়ার? তাহলে কি হলো ব্যাপারটা দেখ, বলছে যে গামা রশ্মি বিকিরণের পদ্ধতি দেখা যাচ্ছে, এক্ষেত্রে কি না জনক নিউক্লিয়াসের ভৌম শক্তি, এগুলো দরকার নেই। তো এখান থেকে আমরা কি বলছি, যে গামা রশ্মি নির্গমনের ফলে পরমাণু ক্রমাঙ্ক এবং ভর সংখ্যা কোনো কিছুরই পরিবর্তন হয় না, বা শুধু শক্তির পরিবর্তন হয়, ঠিক আছে। আচ্ছা, দেখ নিচে আছে ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যার সংরক্ষণ সূত্র। ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যার সংরক্ষণ সূত্র কি বলছে, ভরবেগ, কৌণিক ভরবেগ, ভর শক্তি ইত্যাদির প্রচলিত সংরক্ষণ ছাড়াও
দুটি সংরক্ষণ সূত্র তেজস্ক্রিয় বিঘটনের ক্ষেত্রে প্রযোজ্য। একটা হচ্ছে কি ভর সংখ্যার সংরক্ষণ সূত্র, মানে আমি এরকম দেখাচ্ছি যে আমি দেখাচ্ছি ভর সংখ্যার সংরক্ষণ সূত্র হচ্ছে কি, ধরো আমি এরকম লিখছি, স্মল এ বলে লিখছি, স্মল এ বি সি আর ডি লিখলাম, ঠিক আছে। এখানে লিখছি কি Z1 A1, মানে এটা একটা নিউক্লিয়াস যার ভর সংখ্যা পরমাণু ক্রমাঙ্ক দেওয়া আছে, এটা হচ্ছে Z2A2, ঠিক আছে। আর এটা হচ্ছে কি Z3A3, এটা হচ্ছে কি Z4A4, ঠিক আছে। বেশ, এটা যদি একটা নিউক্লিয় বিক্রিয়া হয় তাহলে এটা হচ্ছে কি, দেখ ভর সংখ্যার সংরক্ষণ সূত্র অনুযায়ী কি হবে, ভর সংখ্যার হেডিং উপরে লেখ, ভর সংখ্যা সংরক্ষণ সূত্র এবং পরমাণু ক্রমাঙ্ক সংরক্ষণ সূত্র, ঠিক আছে। যে কোনো নিউক্লিয় বিক্রিয়ার ক্ষেত্রে কি হচ্ছে, ভর সংখ্যা সংরক্ষণ থাকছে, পরমাণু ক্রমাঙ্ক সংরক্ষণ থাকছে। কি লিখবো, এই নিউক্লিয় বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে, এই নিউক্লিয় বিক্রিয়ার ক্ষেত্রে ভর সংখ্যার সংরক্ষণ সূত্র অনুযায়ী কি লিখবো, বাম সাইডে ভর সংখ্যা A1 একজনের আর একজনের A2 সমান ডান সাইডে A3 প্লাস A4। আর পরমাণু ক্রমাঙ্ক সংরক্ষণ সূত্র অনুযায়ী কি হবে, পরমাণু ক্রমাঙ্ক সংরক্ষণ সূত্র অনুযায়ী কি হবে না, বাম সাইডে হচ্ছে কত Z1 প্লাস Z2 সমান ডান সাইডে Z3 প্লাস Z4। একে যদি বলি ল্যাঙ্গুয়েজ, বই থেকে লিখে নিস, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজটা হচ্ছে কি, বই থেকে লিখে নিস কি, কোনো তেজস্ক্রিয় বিঘটনে আচ্ছা লিখে দেবো, এটা লেখা যাবে, দেখ কোনো তেজস্ক্রিয় বিঘটনের আগে নিউক্লিয়াসগুলির মোট ভর সংখ্যা এবং বিঘটনের পরে নিউক্লিয়াসগুলির মোট ভর সংখ্যা সমান হচ্ছে। আর কোন তেজস্ক্রিয় বিঘটনের আগে নিউক্লিয়াসগুলির মোট পরমাণু ক্রমাঙ্ক আর বিঘটনের পরে মোট পরমাণু ক্রমাঙ্ক সমান হচ্ছে। এটা দিয়ে আমরা অনেক কিছু করতে পারবো বিক্রিয়ার ক্ষেত্রে, ঠিক আছে। নিউক্লিয় বিক্রিয়া আসবো। পরমাণু ক্রমাঙ্ক মানে প্রোটন সংখ্যা, ঠিক আছে। বেশ, ওকে। এবারে লেখ বিঘটন শক্তি বিঘটন শক্তি
বিঘটন শক্তি। ঠিক আছে, তেজস্ক্রিয় বিঘটনের ক্ষেত্রে তেজস্ক্রিয় বিঘটন মানে কি, আলফা বিটা রশ্মি নির্গত হচ্ছে। তেজস্ক্রিয় বিঘটনের ক্ষেত্রে জনক পরমাণুটির ভর অপেক্ষা দুহিতা পরমাণু ও নিঃসৃত কণার ভর সমষ্টি। কি বললাম, তেজস্ক্রিয় বিঘটনের ক্ষেত্রে জনক পরমাণুটির ভর অপেক্ষা দুহিতা পরমাণু ও নিঃসৃত কণার ভর সমষ্টি কিছুটা কম হয়। ঠিক আছে, কিছুটা কম হয় মানেটা কি হলো, ধরো এক্স ছিল, ঠিক আছে, এক্স ছিল, সেখান থেকে একটা আলফা কণা বেরোলো, তৈরি হলো ওয়াই। কি বলা হচ্ছে, এক্স যে পরমাণু, তার যে ভর, সেই ভরটার থেকে ওই যে ওয়াই যেটা তৈরি হয়েছে আর আলফা কণা যেটা বেরিয়েছে, এদের সম্মিলিত ভর কিছুটা কম হচ্ছে, তাহলে ভরে একটা ত্রুটি হচ্ছে। এই ভর কি হবে, আইনস্টাইনের শক্তি ভর তুল্যতা সূত্র অনুযায়ী কিছুটা শক্তিতে রূপান্তরিত হবে। এটাই হচ্ছে বিঘটন শক্তি। লেখ পূর্ণচ্ছেদ, কম হয় পূর্ণচ্ছেদ, লেখ আইনস্টাইনের ভর শক্তি তুল্যতা নীতি অনুসারে আইনস্টাইনের ভর শক্তি তুল্যতা নীতি অনুসারে আইনস্টাইনের ভর শক্তি তুল্যতা নীতি অনুসারে এই ভর হ্রাস এর সমতুল্য শক্তি হলো, এই ভর হ্রাসের সমতুল্য শক্তি হলো বিঘটন শক্তি। এই ভর হ্রাসের সমতুল্য শক্তি হলো বিঘটন শক্তি। ঠিক আছে, বেশ, বিঘটন শক্তি। ওকে, আচ্ছা, ম্যাথমেটিক্যাল পার্ট এখানটায়। আচ্ছা, তোদের কেমিস্ট্রিতে রাসায়নিক গতিবিদ্যা, যেটা কেমিক্যাল কাইনেটিক্স পড়া হয়েছে, হ্যাঁ, কোন সেমিস্টারে আছে? এই সেমিস্টারে আছে। ওখানটায় দেখবি প্রথম ক্রমের বিক্রিয়ার যা যা ক্যালকুলেশন এসেছিল এখানেও তাইতেই আসবে। ঠিক আছে, ওটা আমি করছি একটু পরে। তার আগে যেগুলো একটু কথা ল্যাঙ্গুয়েজ টাইপের, সেটা পুরোটা শেষ করে দিই তাড়াতাড়ি, তারপরে আমি ওখানটায় যাচ্ছি। ঠিক আছে, চলে আসবি পেজ নাম্বার 356-তে, পেজ নাম্বার 356-তে চলে আসবে। ঠিক আছে, পেজ নাম্বার 356-তে, যেগুলো বই থেকে করলে তাড়াতাড়ি হয়ে যাবে, পেজ 356। ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা, একটা আমাকে পেন দিবি, যার পেন এক্সট্রা আছে কারণ। ঠিক আছে, হ্যাঁ, কি আমার কাছে এখানে পেন আছে, এখন আছে, কি বলছিস? 356 পেজে দেখ, তেজস্ক্রিয়তার সংজ্ঞা যদি আমি বলি, যেমনটা তেজস্ক্রিয়তার সংজ্ঞা হচ্ছে কি, স্বতঃস্ফূর্ত ভাবে নিজে নিজেই বিঘটিত হয়ে যাবে। কি বললাম, তেজস্ক্রিয়তার সংজ্ঞা হচ্ছে কি, স্বতঃস্ফূর্ত ভাবে নিজে নিজে বিঘটিত হয়ে যাবে, এখানে বাইরের থেকে কোনো কিছু করতে হবে না। ক্লিয়ার? আবার কিছু কিছু ক্ষেত্রে দেখ, তেজস্ক্রিয়তা হচ্ছে কেন কি, পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রনের যে সংখ্যার একটা ব্যালেন্সে থাকা উচিত। আমরা বলেছিলাম 20 পর্যন্ত হলে কি হয়, 60 পর্যন্ত হলে নিউটন বাই প্রোটন রেশিও কত হলে স্টেবিলিটি সব থেকে বেশি হয়। তো নিউক্লিয়াস সবসময় চাই ওই স্টেবিলিটি লাইনকে ধরতে। ঠিক আছে, তার জন্য কি হয়, কোনো সময় নিউট্রন সংখ্যা বাড়াতে হয়, কোনো সময় প্রোটন সংখ্যা বাড়াতে হয়, এরকম করে একটা স্টেবিলিটি আনার চেষ্টা করে। আর সেটা করতে গিয়ে যে কণা নির্গত হচ্ছে সেটাই আমরা বলছি কি, তেজস্ক্রিয় বিঘটন। বেশ, এবারে
যদি লক্ষ্য করে দেখিস যে যেগুলো বানানো আছে প্রকৃতিতে, এটা বলতে পারিস ভগবান বানিয়ে রেখেছে যে প্রোটন কেন কার্বনে প্রোটন 6 নিউটন 6, ঠিক আছে, এটা কিন্তু আমাদের হাতে নেই, আমরা জাস্ট পড়ছি যে এরকমই হচ্ছে। হ্যাঁ, আমরা এটা করতে পারি যে ওটাকে কাজে লাগিয়ে কার্বনের অন্য কোনো আইসোটোপ তৈরি করতে পারবো কিনা, ঠিক আছে, বা কোনো নিউক্লিয়াসকে চেঞ্জ করে আমি অন্য কিছু তৈরি করতে পারবো কিনা। প্রোটন সংখ্যা চেঞ্জ করে দেওয়া মানে পুরো পরমাণু মানে নিউক্লিয়াস চেঞ্জ হয়ে যাবে। আমরা নিউটন সংখ্যা চেঞ্জ করে করে আইসোটোপ করতে পারি, ঠিক আছে। তো ওটাই কি না, এখানে আছে দেখ 356 পেজে কৃত্রিম মৌলান্তর। মৌলান্তর মানে কি? প্রোটন সংখ্যা চেঞ্জ করে দিলেই মৌল চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ কি না? 6 ছিল, প্রোটন সংখ্যা 7 করে দিলে নাইট্রোজেন হয়ে যাবে, 8 করে দিলে অক্সিজেন হয়ে যাবে। তো এটা আমরা কৃত্রিম ভাবে করতে পারছি কিনা আছে দেখ। কোনো কৃত্রিম উপায়ে যদি পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন সংখ্যার পরিবর্তন ঘটানো যায় তাহলে মৌলটি অন্য মৌলে রূপান্তরিত হয়, একে কৃত্রিম মৌলান্তর বলে। এখন কৃত্রিম মৌলান্তর মানে কি? আমি পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা পাল্টাতে চাইছি, অবশ্যই এটা কি বিক্রিয়া হবে? নিউক্লিয় বিক্রিয়া। কি বিক্রিয়া হবে? নিউক্লিয় বিক্রিয়া। আমরা এমনি যে রাসায়নিক বিক্রিয়া করি সেখানে কিন্তু ভর সংরক্ষিত থাকে সাধারণত, কিন্তু নিউক্লিয় বিক্রিয়াতে ভর সংরক্ষিত থাকে না। কেন? কারণ নিউক্লিয় বিক্রিয়াতে একটা পার্ট ভরের শক্তিতে রূপান্তরিত হয়, এবং এত বেশি শক্তিতে রূপান্তরিত হয়, এই জন্য তো নিউক্লিয় বিক্রিয়া থেকে এত বেশি শক্তি উৎপন্ন হচ্ছে, যেটাকে কাজে লাগিয়ে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, সেটাকে কাজে লাগিয়ে পারমাণবিক বোমা তৈরি হচ্ছে, হ্যাঁ কি না? এত বেশি শক্তি হচ্ছে বলে। এবারে কৃত্রিম মৌলান্তর কি হতে পারে? 1 নম্বর কি না, নিউক্লিয় বিক্রিয়া। নিউক্লিয় বিক্রিয়া কি না, এই পদ্ধতিতে এগুলো দেবে না, একবার রিডিং পড়ছি আমি। কৃত্রিম মৌলান্তর কাকে বলে দিতে পারে পরীক্ষায়, আমি যেটা লাগছে সেটা সাইডে স্টার দিয়ে দিচ্ছি, ঠিক আছে। বাকি দেখ, নিউক্লিয় বিক্রিয়া, এই পদ্ধতিতে উচ্চ শক্তি সম্পন্ন কণা দিয়ে নিউক্লিয়াসকে আঘাত করা হয়, এর ফলে নিউক্লিয়াসটা পরিবর্তিত হয়। নিউক্লিয়াস আছে, স্টেবল নিউক্লিয়াস, ওকে আমি কোনো নিউটন দিয়ে আঘাত করলাম, ও গিয়ে ধাক্কা করে ওখানে কিছু চেঞ্জ করবে, ঠিক আছে। কৃত্রিম তেজস্ক্রিয়তা, অনেক সময় নিউক্লিয় বিক্রিয়ার ফলে নিউক্লিয়াসটি স্থায়ী হয় না, সেটি আবার তেজস্ক্রিয় বিঘটন হয়, অর্থাৎ তেজস্ক্রিয় বিকিরণের মধ্যে মৌলটি স্থায়ী নিউক্লিয়াসে পরিণত হয়, ঠিক আছে। এগুলো হচ্ছে। এবার দেখ, কেন্দ্রক বিক্রিয়া বা নিউক্লিয় বিক্রিয়া কাকে বলছে? কি কৃত্রিম উপায়ে পরমাণু নিউক্লিয়াসের পরিবর্তন ঘটিয়ে নতুন মৌল গঠন করার প্রক্রিয়াকে নিউক্লিয় বিক্রিয়া বলে, ওটাই কৃত্রিম মৌলান্তর ছিল, ঠিক আছে, নিউক্লিয় বিক্রিয়া। আচ্ছা, নিউক্লিয় বিক্রিয়ার যেগুলো আছে সেগুলো হচ্ছে কি, দেখ এদিকে চলে আয় 356 পেজে। যে কোনো নিউক্লিয় বিক্রিয়া একটি স্থির লক্ষ্য বস্তুকে আঘাত করা হয় উচ্চ শক্তি সম্পন্ন কণা স্রোত দিয়ে। এই যে যে কণা যেটা দিয়ে ধাক্কা করাচ্ছে সেটা হচ্ছে কি প্রক্ষিপ্ত কণা, আর যেটাই ধাক্কা করাচ্ছে সেটা হচ্ছে কি টার্গেট, ঠিক আছে। বেশ, এবারে দেখ ভর সংখ্যার সংরক্ষণ সূত্র, পারমাণবিক সংখ্যার সংরক্ষণ সূত্র অলরেডি আমরা পড়ে নিয়েছি, ঠিক আছে। এবারে একটা জিনিস আসবে, লেখ নিউক্লিয় বিক্রিয়ার কিউ সংখ্যা বলতে কি বোঝো? নিউক্লিয়াস বিক্রিয়ার, তাহলে পেজ নাম্বার লেখা আছে, নিউক্লিয় বিক্রিয়ার কিউ সংখ্যা বলতে কি বোঝো, ঠিক আছে। নিউক্লিয় বিক্রিয়ার কিউ সংখ্যা বলতে কি বোঝো? নিউক্লিয় বিক্রিয়ার কিউ সংখ্যা বলতে কি বোঝো? ক্যাপিটাল কিউ, নিউক্লিয় বিক্রিয়ার ক্যাপিটাল কিউ সংখ্যা বলতে কি বোঝো? হ্যাঁ, একটু আগে আমরা বিঘটন শক্তি পড়েছি না? বিঘটন শক্তি যেরকমটা বলেছি সেরকমই জিনিস হচ্ছে, বাস বিঘটন শক্তিতে কি ছিল? একটা নিউক্লিয়াস ছিল, একটা নিউক্লিয়াস ভেঙে যাচ্ছিল, ঠিক আছে, ওটা বলেছি। আর নিউক্লিয় বিক্রিয়াতে কি হলো, ধরো দুটো নিউক্লিয়াস বিক্রিয়া হলো, ঠিক আছে, তারপরে নতুন কিছু তৈরি হলো। এখানেও সেম, যে বিক্রিয়ার আগে যত ভর ছিল বিক্রিয়ার পরে ভর কিছুটা কম, সেই যে যে ভর ত্রুটির সমতুল্য শক্তি হচ্ছে কি কিউ সংখ্যা, ঠিক আছে। তাহলে লেখ নিউক্লিয় বিক্রিয়ায়, নিউক্লিয় বিক্রিয়ায় ভরের যেটুকু হ্রাস হয়, নিউক্লিয় বিক্রিয়ায় ভরের যেটুকু হ্রাস হয়, নিউক্লিয় বিক্রিয়ায় ভরের যেটুকু হ্রাস হয়
তার সমতুল্য শক্তিকে ক্যাপিটাল কিউ হাইফেন সংখ্যা বলে। নিউক্লিয় বিক্রিয়ায় যেটুকু ভরের হ্রাস হয় তার সমতুল্য শক্তিকে ক্যাপিটাল কিউ সংখ্যা বলে। ঠিক আছে, যেমনটা আচ্ছা, ভরের হ্রাস পরিবর্তনও হতে পারে। হ্রাস না লিখে, বইতে হ্রাস লেখা আছে, পরিবর্তন লেখ, হ্রাসটার ওয়ার্ডটা কেটে দিয়ে পরিবর্তন লেখে। এই কারণে কিছু বিক্রিয়া আছে এক্সোথার্মিক বিক্রিয়া হবে, কিছু বিক্রিয়া আছে এন্ডোথার্মিক হবে। এই বইতে হ্রাস লিখে রেখেছে, হ্রাস না লিখে পরিবর্তন লেখ। যেমনটা তোরা নিশ্চয়ই ক্লাস 10 এর মনে করতে পারছিস, কিন্তু নিউক্লিয় সংযোজন বিক্রিয়ায় খুব উচ্চ উষ্ণতায় হয়, যার ফলে নিউক্লিয় সংযোজনের আগে নিউক্লিয় বিভাজন ঘটে না। এরকম ছিল না? হ্যাঁ, কারণ কি নিউক্লিয় সংযোজনের ক্ষেত্রে শক্তি লাগছে, কেন কি ছোট ছোট ভর জুড়ে আমি বড় বড় ভর তৈরি করছি। ঠিক আছে, তো আমি ভর বাড়াচ্ছি, ভর হ্রাস হলে তো শক্তি বেরোবে, ভর বাড়ছে মানে কি কিছু শক্তি সমতুল্য ভর হয়ে অ্যাড হচ্ছে, বোঝা গেল? তো ভরের পরিবর্তন হচ্ছে। আচ্ছা, তাহলে কি বলেছি, নিউক্লিয় বিক্রিয়ায় যে ভরের পরিবর্তন হয় তার সমতুল্য শক্তিকে কিউ সংখ্যা বলে। বেশ, এবারে ধরো আমি লিখলাম কি এ প্লাস বি থেকে সি প্লাস ডি। ঠিক আছে, নিউক্লিয় বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়কের মোট ভর সমান কি হবে, এম এ প্লাস এম বি। বিক্রিয়াজাত পদার্থের মোট ভর সমান কত হবে, এম সি প্লাস এম ডি। ভর ত্রুটি ডেল্টা এম সমান কি হবে না, বিক্রিয়কের মোট ভর মাইনাস বিক্রিয়াজাত পদার্থের মোট ভর। ঠিক আছে, লিখতে পারি সেখানে এম এ প্লাস এম বি মাইনাস এম সি প্লাস এম ডি। এবার কি লিখবো, কিউ সংখ্যা সমান ডেল্টা এম ইন্টু সি স্কোয়ার। ঠিক, ডেল্টা এম ইন্টু সি স্কোয়ার। কিউ সংখ্যা পজিটিভ হলে, পজিটিভ মানে কি শক্তি ছাড়বে, মানে কি হচ্ছে তাপমোচী বিক্রিয়া। আর কিউ সংখ্যা নেগেটিভ হলে সেটা কি হবে না, তাপগ্রাহী বিক্রিয়া। তাপমোচী বিক্রিয়ার উদাহরণ হিসাবে আমি লিখতে পারি কি, নিউক্লিয় বিভাজন বিক্রিয়া, তাপ উৎপন্ন হয়। ঠিক আছে, তাপ উৎপন্ন হয়। আর নিউক্লিয় সংযোজন বিক্রিয়াতে প্রথমে তাপ নেবে তারপরে আবার ছাড়বে। ঠিক আছে, তো একে আমি লিখতে পারি কি, নিউক্লিয় সংযোজন বিক্রিয়া করার সময় প্রথমে কিন্তু তাপ লাগবে। লিখে নে।
কোনো অসুবিধা আছে? ঠিক আছে তো? হুম। এবারে আসবি পেজ নাম্বার 358, পেজ 358-তে চলে আসবি। ওর মধ্যে যেগুলো আছে ওগুলো থেকে কোনো কোশ্চেন থাকছে না, যে বিক্রিয়াগুলো আছে আমরা কিন্তু অঙ্কতে পেয়ে যাব, ঠিক আছে? হ্যাঁ, পেজ নাম্বার 358-তে চলে আসবে। পেজ নাম্বার 358-তে দেখ আছে কৃত্রিম বা আবিষ্ট তেজস্ক্রিয়তা, ঠিক আছে? কৃত্রিম বা আবিষ্ট তেজস্ক্রিয়তা কি? কৃত্রিম উপায়ে কৃত্রিম উপায়ে ধরো কোনো একটা কার্বন 12 ছিল, সেটা তো স্থায়ী, ওটা কিন্তু স্থায়ী। ওটাকে আমি কোনোভাবে নিউট্রন চেঞ্জ করে কার্বন 14 করে দিলাম, তাহলে ওটাই হয়ে যাবে কি? তেজস্ক্রিয় কার্বন। তো এই যে যে আমি এটাকে কৃত্রিম ভাবে কার্বনকে তেজস্ক্রিয় করে দিলাম, আবিষ্ট তেজস্ক্রিয়তাও বলতে পারি। তাহলে কি হচ্ছে দেখ, কৃত্রিম উপায়ে প্রাকৃতিক স্থায়ী মৌলের অস্থায়ী আইসোটোপ গঠন করলাম, ঠিক আছে? কি বলা হচ্ছে? কৃত্রিম উপায়ে প্রাকৃতিক স্থায়ী মৌলের অস্থায়ী আইসোটোপ গঠন ও স্বাভাবিক নিয়মে ওই আইসোটোপের তেজস্ক্রিয় বিঘটনকে কৃত্রিম তেজস্ক্রিয়তা বলে। মানে আমি কৃত্রিম উপায়ে কিটা করলাম? তেজস্ক্রিয় আইসোটোপ বানালাম। যেই তেজস্ক্রিয় আইসোটোপ বানালাম ওই তেজস্ক্রিয় আইসোটোপ কিন্তু স্বাভাবিকভাবে এবার তেজস্ক্রিয়তা দেখাবে, ঠিক আছে? আচ্ছা, তেজস্ক্রিয় আইসোটোপ বা রেডিও আইসোটোপ, রেডিও কার্বন, ঠিক আছে? এই যে নিচে লেখা আছে, মোটা কালারে লেখা আছে রেডিও কার্বন, রেডিও সোডিয়াম Na24 হচ্ছে এগুলো, বেশ হলো। এরপরে আসছে দেখ ধনাত্মক বিটা বিঘটন। আমরা আগে যে বিটা পড়েছি ওটা কি? বিটা নেগেটিভ। বিটা নেগেটিভ আমি একবার বলেছিলাম, আরেকবার বলছি। কি বলা হচ্ছে যে যে নিউট্রন যখন প্রোটনে হচ্ছে, কনভার্ট হচ্ছে, নিউটন কত? 0n1 1p1, তাহলে তখন কি হবে? ব্যালেন্স করার জন্য দেখ এখানে কি হবে, 1 এখানে 0 আছে, এখানে 1 করে দিয়েছি, তাহলে -1, উপরে 1 1 আছে, তাহলে কিছু করে দরকার 0। এটা কিন্তু ইলেকট্রন, ঠিক আছে? এটা পুরোটাই নিউক্লিয়াসের মধ্যে হচ্ছে। এই ইলেকট্রন যখন নির্গত হবে এটা হচ্ছে কিনা বিটা নেগেটিভ। আমরা এটাই পড়েছিলাম যে নিউট্রন প্রোটনে হয়ে গেছে, মানে প্রোটন একটা বেড়ে গেছে, ওই জন্য নিচে +1 ছিল, ঠিক আছে? এটা বিটা নেগেটিভ। এটা ছিল 1 নম্বর। 2 নম্বর এখন যেটা বলছে বিটা পজিটিভ, কি? যার এটা কি প্রোটন থেকে নিউট্রন হচ্ছে, মানে কি প্রোটন সংখ্যা বাড়াতে চাইছে ব্যালেন্স করার জন্য, যার নিউট্রন সংখ্যা বাড়াতে হবে, সে কি করবে? প্রোটন থেকে নিউট্রন হবে, প্রোটন থেকে নিউট্রন হবে। তাহলে এখন কি হচ্ছে? দেখ এখানে 1, এখানে আমি 0 করেছি, তাহলে এখানে 1 হবে, আর উপরে 1 1 হয়ে আছে, এখানে 0 হবে। একটা কণা যার চার্জ পজিটিভ, ভর 0, সেটা কি? পজিট্রন। ওকেও লিখছি দেখ, ভর এমই এককে 0 মানে ইলেকট্রনই আসছে, তবে মাইনাস হলে ইলেকট্রন, প্লাস হলে পজিট্রন, ইলেকট্রনের অ্যান্টি পার্টিকেল, এটা হচ্ছে কি? পজিট্রন। এই পজিট্রন যখন বেরোচ্ছে, যেহেতু এর চার্জ পজিটিভ, এই জন্য আমরা এটাকে কি বলছি? বিটা প্লাস বিঘটন। বোঝা গেল? এটা হচ্ছে বিটা মাইনাস বিঘটন, লিখতে পারিস, এক জায়গায় থাকবে। আর বিটা প্লাস বিঘটন, বিটা মাইনাস বিঘটন হলে কি হচ্ছিল? এক্স জেড এ থেকে কি হয়ে যাবে? ওয়াই জেড +1 এ, বিটা মাইনাস বিঘটন। আচ্ছা, বিটা প্লাস বিঘটন হলে কি হবে?
বিটা প্লাস বিঘটন, দেখ প্রোটন চলে গেছে নিউট্রনে, ভর সংখ্যা তো ঠিকই থাকবে, একটা প্রোটন কমলো একটা নিউট্রন বাড়লো, ভর সংখ্যা ঠিক থাকবে, কিন্তু প্রোটন তো কমে গেল না, তাহলে নিচে কি হবে, এক কমে যাবে। এক্স জেড এ যদি এটা কি হয়, এটা হচ্ছে কি, এখানে আমি লিখে দিচ্ছি বিটা নেগেটিভ, এখানে আমি লিখে দিচ্ছি বিটা পজিটিভ, তাহলে কি হবে দেখ, ভালো করে দেখ, নিচে এখন কি হবে, এক কমে যাবে। ভাব, প্রোটন চলে গেছে নিউট্রনে, তাহলে প্রোটন তো কমে গেছে না, ভর সংখ্যা ঠিক আছে, তাহলে কি হবে, এখানে জেড -1 হবে, আর উপরে থাকবে এ। সাধারণত আমাদেরকে উপরেরটা দেয়, উপরেরটা ভুলে যাস না, উপরের দিকটা, আচ্ছা আমি তোকে কি বলছি শোন, এরকম মনে রাখ, বিটা নেগেটিভ মানে এখানে হবে পজিটিভ, বিটা পজিটিভ মানে এখানে হবে -1, বিটা নেগেটিভ মানে নিচে প্লাস হবে 1, বিটা পজিটিভ মানে নিচে মাইনাস হবে 1, উল্টো। এবার মনে থাকবে, ঠিক আছে। তাহলে তোকে যদি বলে বিটা প্লাস বিঘটনের সূত্র, লিখতে পারবি? কোন তেজস্ক্রিয় আইসোটোপ থেকে বিটা প্লাস বিঘটন হলে পরমাণু ক্রমাঙ্ক 1 একক কমে যায়, ভর সংখ্যা অপরিবর্তিত থাকে, লেখা যাবে কিনা? লেখা যাবে, ঠিক আছে। যেটুকু যেটুকু জিনিস লাগবে সেটুকু বলছি, কেন কি এখানে অতিরিক্ত অনেক কিছু দেওয়া আছে যেগুলো সিলেবাস আমি পড়ে দেখেছি। এখানে লেখা আছে কি যে তেজস্ক্রিয়তা আছে, তারপরে আছে কি যে নিউক্লিয় বিভাজন, নিউক্লিয় সংযোজন, ওইটুকু, আর বিঘটনের যে সূত্র, ঠিক আছে, যেটা এক্সপোনেনশিয়াল ল যেটা, সেটা আছে। আর আগের দিকে যেগুলো বন্ধন শক্তি, গ্রাফের কথা কিন্তু মেনশন করা আছে, যে গ্রাফটা আমি এরকম করেছিলাম, এই যে যে গ্রাফ করেছিলাম, এরকম করে যে গ্রাফ এসেছিল, এই গ্রাফটা কিন্তু আছে, ঠিক আছে, যেমন বলেছিলাম মেনশন করা আছে সিলেবাসে। হ্যাঁ, দেখিসনি কেন তুই? প্রোটন আর কণা, কণার নিচে হবে আধান, উপরে হবে ভর এমই একক। তো প্রোটনের আধান কত, +1, প্রোটনের এমই এককে ভর কত, 1, নিউটনের আধান কত, 0, নিউটনের এমই এককে ভর কত, 1, ইলেকট্রনের আধান কত, -1 ইউনিট, নিউটনের ভর এমই এককে 0, ঠিক আছে, আধান নিচে, ওপরে ভর এমই এককে হলো। আচ্ছা, এবারে ওই পেজে নিউটন ঘটিত নিউক্লিয় বিক্রিয়া আছে না, ওর মধ্যে একটাই জিনিস পড়তে হবে যেটা মোটা কালারে লেখা আছে, এই যে যে আমরা নিউক্লিয় বিক্রিয়া করার জন্য নিউট্রন দিয়ে ধাক্কা করছি, ওই নিউট্রনের গতিশক্তি যখন 10⁻² ইলেকট্রন ভোল্ট বা তার কাছাকাছি হয়, তখন থাকে তাপীয় নিউট্রন বলে। বোঝা গেল? কি বললাম, বোঝা গেল কি? অ্যাকচুয়ালি তাপীয় নিউট্রন হচ্ছে কি, ধীর গতির নিউট্রন, মানে 10⁻² ইলেকট্রন ভোল্ট গতিশক্তি খুব একটা বেশি গতিশক্তি নয়, ঠিক আছে। ধরো আমি বলছি যে যেটা হচ্ছে আমাদের পারমাণবিক তাপবিদ্যুৎ কেন্দ্রে যে তাপ মানে হচ্ছে যেটা হচ্ছে বিদ্যুৎ উৎপন্ন করা হচ্ছে, সেটা নিউক্লিয় বিক্রিয়া ঘটিয়ে, ওখানে নিউক্লিয়াসকে যদি দ্রুত গতির নিউট্রন দিয়ে ধাক্কা করি, তাহলে বিক্রিয়া কন্ট্রোলে থাকবে না, ধীর গতির নিউট্রন দিয়ে ধাক্কা করতে হবে। এখন ওই ধীর গতির যে নিউট্রন, ওকে বলছে তাপীয় নিউট্রন। এবারে গতিশক্তি কি, গতিশক্তি হচ্ছে কি না, কোন নিউটনের গতিশক্তি যখন 10⁻² ইলেকট্রন ভোল্ট বা তার কাছাকাছি হয়, তখন তাকে তাপীয় নিউট্রন বলে। এই নিউট্রন গুলিকে তাপীয় নিউট্রন বলা হচ্ছে কারণ কি, এগুলি অতি মন্থর নিউট্রন, মানে ধীর গতির নিউট্রন। শক্তিটা মনে রাখতে হবে শুধু, আর কিছু নেই। বাকি বাকি হচ্ছে কি, দেখ পরের পৃষ্ঠায় চলে যা, কৃত্রিম উপায়ে তৈরি 92 অপেক্ষা বেশি পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলিকে ইউরেনিয়াম উত্তর মৌল বলা হয়, এগুলোকে বানানো হয়েছে। বোঝা গেল কি? এবারে আমরা কিন্তু কিছু ম্যাথমেটিক্যাল পার্টি আসবো, ম্যাথমেটিক্যাল বলতে কি, নিউক্লিয় বিক্রিয়ার সমীকরণ, একটা একটা নিউক্লিয় বিক্রিয়া খাতায় লিখবি, কমপ্লিট করবি। প্রথম লিখছি, হ্যাঁ, উদাহরণ থেকে নিচ্ছি। নিউক্লিয় বিক্রিয়া
একটা একটা বিক্রিয়া লিখবো, তারপরে বাকি ল্যাঙ্গুয়েজ আমরা পরে দেখে নিচ্ছি। আগে কি হচ্ছে দেখ বিক্রিয়া। একটা বিক্রিয়া দেওয়া আছে এখানে, অ্যালুমিনিয়াম 1327, অ্যালুমিনিয়াম 1327, খাতায় বিক্রিয়া টুকে নিবি। He24, এদিকে হয়েছে কত, P1530 প্লাস কি হবে জিজ্ঞেস করেছে। ঠিক আছে, দেখ দুটো সূত্র কাজে লাগবে, ভর সংখ্যার সংরক্ষণ সূত্র আর পরমাণু ক্রমাঙ্ক সংরক্ষণ সূত্র। গুণে দেখ আগে, 13 2 15, এখানে 15 আছে, তাহলে এর নিচে কি হবে, 0। ঠিক আছে, বেশ। 27 4 31, এখানে আছে কত, 30, তাহলে আর এক চাই। এটা কি কণা, নিউটন, নিউটন তৈরি হবে। ক্লিয়ার? একবার ল্যাঙ্গুয়েজটা বই থেকে পড়ে, ইজি, এগুলো দিয়ে দেবে পরীক্ষাতে। একবার ল্যাঙ্গুয়েজটা প্রথমটা বই থেকে পড়লে আমি পড়ে দিচ্ছি, দেখ। ঠিক আছে, কিরকম লিখেছে দেখ, বলছে শূন্য স্থানের নিউক্লিয়াসটির, এরকম ধরে নিতে, শূন্য স্থানের নিউক্লিয়াসটি, তুই এটাকে লিখতে পারি, ধরি ধরি শূন্য স্থানের নিউক্লিয়াসটি হচ্ছে কি এক্স জেড এ। তারপরে কি লিখবি, যে ভর সংখ্যার সংরক্ষণ সূত্র অনুসারে, ভর সংখ্যার সংরক্ষণ সূত্র অনুসারে কি লিখবি, 27 প্লাস 4 সমান কত হবে, 30 প্লাস এ। ভর সংখ্যার সংরক্ষণ সূত্র অনুসারে, তাহলে এ সমান কত হচ্ছে, 1। তারপরে পরমাণু ক্রমাঙ্কের সংরক্ষণ সূত্র অনুসারে কি লিখবো, 13 প্লাস 2 সমান 15 প্লাস জেড, তাহলে জেড সমান কত হচ্ছে, 0। হয়ে গেল, তাহলে জেড সমান 0, এ সমান 1, অর্থাৎ এটি একটি নিউট্রন। সুতরাং সম্পূর্ণ বিক্রিয়াটি হচ্ছে এটা। ক্লিয়ার? বাকি যতগুলো বিক্রিয়া আছে এক এক করে লেখ, লিখে মেলা নিজের সঙ্গে। দু নম্বরে আছে N714 প্লাস হিলিয়াম 24, এদিকে আছে কত, ও আচ্ছা 8O17, এখানে ফিল আপ করতে হবে, আমি একসঙ্গে বলে দিচ্ছি। 7 2 9, এখানে 8 আছে, তাহলে আর এক হবে, 14 4 18, এখানে 17 আছে, তাহলে আর এক হবে। এটা কি, প্রোটন লিখতে পারিস, এইচও লিখতে পারিস, প্রোটন লিখলেও চলবে, এইচ লিখলেও চলবে। ঠিক আছে, প্রোটন লিখলেও চলবে, এইচ লিখলেও চলবে। কণা হোক নিউক্লিয়াস হোক, সবার ক্ষেত্রে একই নিয়ম, নিচে নিচে উপরে উপরে সমান করতে হবে। তারপরে F9 19 1H1 8O16 প্লাস বাকিটা করতে হবে। আরেকটা নিয়ে নিই, 3 এর 1, এটা 2, 12Mg25 প্লাস এটা করতে হবে, আছে কত, Na1122 প্লাস হিলিয়াম 24। বেশ, এটা কত হচ্ছে, 9 কে 10, এখানে 8 আছে, তাহলে নিচে হবে 2, 20, এটা 16, তাহলে 4, অবশ্যই বোঝা যাচ্ছে হিলিয়াম। ঠিক আছে, আচ্ছা এদিকে আগে দেখ, 10 11 2 13, 13 হয়েছে এই সাইড, এদিকে 12 আছে, তাহলে 1 হবে নিচে। ঠিক আছে, আর এটা হচ্ছে কত, 26, এখানে 25 আছে, উপরে 1 হবে, তাহলে এটা এইচ হতে পারে, পিও লিখতে পারিস, কোনো সমস্যা নেই। কমপ্লিট হলো। হুম
কিছু কোশ্চেন আমি দিয়ে দিচ্ছি, যেটা একবার বাড়িতে করিস। 360 পেজে, 360 পেজে বাকি তুই 6, 7, 8টা দেখে নিস। 6, 7, 8, 6 তো ওরকমই কথা, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ দিয়ে বলেছে। 6 ওরকমই কথা, ল্যাঙ্গুয়েজ দিয়ে বলেছে, ঠিক আছে। 7এরটা, 7এরটা দেখ অ্যাকচুয়ালি কি, 7এর কোশ্চেন বলছে একটি নিউক্লিয়াস বিঘটিত। 7টা একবার বলে দিই, এআই ট্রিপলিতে দিয়েছে, বাট অতটা কঠিন কোশ্চেন নয়, ঠিক আছে। 7এর কোশ্চেন যেটা আছে বলছে একটি নিউক্লিয়াস বিঘটিত হয়ে দুটি নিউক্লিয়াস গঠন করে, ঠিক আছে। একটি নিউক্লিয়াস বিঘটিত হয়ে দুটি নিউক্লিয়াস গঠন করেছে, ঠিক আছে, দুটি নিউক্লিয়াস গঠন করেছে, বেশ। হ্যাঁ, যাদের বেগের অনুপাত, মানে এর বেগ ধরো v1, এর বেগ v2, তো v1/v2 কত হচ্ছে 2:1। যাদের বেগের অনুপাত এত, অংশ দুটির আকারের অনুপাত, অংশ দুটির আকারের অনুপাত মানে আকার মানে কি, আকার মানে হচ্ছে ব্যাসার্ধ, আকারের অনুপাত, ঠিক আছে। তো আকারের অনুপাত মানে এর যদি আমি ব্যাসার্ধকে কত ধরি r1, এর ব্যাসার্ধকে যদি আমি r2 ধরি, তাহলে জিজ্ঞেস করছে r1/r2 কি হবে, ঠিক আছে। r1/r2 কি হবে, শোন। প্রথম কথা, যে কোনো কিছুর ক্ষেত্রে দেখ, এখানে বাইরের থেকে কি কোনো বল প্রযুক্ত হয়েছে? হয়নি, নিজে নিজেই বিঘটন হয়ে গেছে, বাইরের থেকে তো কোনো বল প্রয়োগ করা হয়নি। বল প্রযুক্ত না হলে ভরবেগ সংরক্ষিত থাকবে। আমরা তো পড়েছি নিউটনের দ্বিতীয় সূত্র, এফ সমান ডিপি/ডিটি, ভরবেগের পরিবর্তনের হারকে বল বলে। তো বাইরের থেকে কোনো বল প্রযুক্ত হয়নি মানে কি, ভরবেগ সংরক্ষিত আছে। তাহলে ভর বেগের সংরক্ষণ সূত্র কি হবে? ভর বেগের সংরক্ষণ সূত্র কি হবে? ভর বেগের সংরক্ষণ প্রথমেই বল, আচ্ছা, পি ইনিশিয়াল সমান কি হবে, পি ফাইনাল। সংরক্ষণ সূত্র মানে কি, ইনিশিয়াল ভরবেগ ফাইনাল ভরবেগ সেম। প্রথমে নিউক্লিয়াস তো স্থিরই ছিল, তাহলে ভর ইনটু বেগ কত, 0, প্রথমে স্থির ছিল, ওকে। দ্বিতীয় ক্ষেত্রে যখন দেখবে দুটো কণা গতিশীল হবে না, তখন একটা যদি ডান দিকে যায়, একটা পুরোপুরি বাম দিকে যাবে, তাহলে কি 0 করতে হবে। এরকমটা কোনোদিন হওয়া সম্ভব নয় যে একটা কণা এদিকে যাচ্ছে আর একটা এদিকে যাচ্ছে, এ কোনোদিনই হবে না। তো মনে হচ্ছে যে যেদিক খুশি তো হতে পারে, হলে 0 হবে না। যদি এদিকে একটা ভরবেগ হয় আর এদিকে একটা ভরবেগ হয়, এদের নেট তো এদিকে কোনো একটা চলে আসবে, 0 হবে না। ইনিশিয়ালি 0 ছিল, তো দুটো কণা যখন ফেটে যাবে, তিনটে কণা হলে যেদিক সেদিক হতে পারে, কিন্তু টোটাল 0 হবে। দুটো হলে কি হবে, একটা যদি এদিক হয় আর একটা হবে এদিক, এর এদিকে যা মান হবে ওর দিকে তাই মান হবে। তাহলে আমি কি বলতে পারি, একজনের ভর m1, বেগ v1, আর একজনের ভর m2, বেগ v2। আমি i ক্যাপ করে লিখিনি, মাইনাস করেছি অপোজিট বলে, ঠিক আছে। হলো, তো বল এখানে কত হবে, m1 v1 সমান m2 v2। আচ্ছা, তাহলে v1/v2 সমান কি হচ্ছে, m2/m1, ঠিক আছে, m2/m1। এবারে বল m2/m1, আচ্ছা v1/v2 ছিল, এই পর্যন্ত লেখ, এই পর্যন্ত লেখ আগে, এই পর্যন্ত লেখ, এই পর্যন্ত আগে লেখ। তার মানে আমরা এখান থেকে কি পেয়েছি, যে v1/v2 সমান m2/m1, ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে, ঠিক আছে, ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে। এখান থেকে কি, এখান থেকে কি হচ্ছে ব্যাসার্ধের রেশিও পাওয়া যেতে পারে? এখান থেকে কি ব্যাসার্ধের রেশিও কোনোভাবে পাওয়া যেতে পারে? দেখ, m2/m1 সমান v1/v2। আচ্ছা, v1/v2 কত ছিল, 2/1। কিন্তু এখান থেকে ব্যাসার্ধের রেশিও কি করে পাওয়া যাবে বল? m2 মানে কি, m2 আমি যদি বলি যে একটা নিউক্লিয়াসের ভর আমরা কি করে বার করেছিলাম, ভর সংখ্যা গুণ ইউ। ইউ হচ্ছে কি ছিল, ইউ হচ্ছে কি, এক এম। যদি বলি এক্স জেড এ, এই নিউক্লিয়াসের ভর কত হবে, এ ইন্টু ইউ। যদি বলি 6c12, এর ভর কত, 12 এম, নাকি না, 12 এম।
তো তাহলে কি হবে দেখ, এটা হবে কত, যে a ইন্টু ইউ, এটা হবে কত a2 ইন্টু ইউ সমান 2/1, 2/1, হ্যাঁ কি না বল? প্রথম নিউক্লিয়াসের ভর কি হবে, তার ভর সংখ্যা গুণ a মিউ। দ্বিতীয় নিউক্লিয়াসের ভর, আচ্ছা উপরে 2 হবে না, উপরে 2 হবে, নিচে 1 হবে। ঠিক আছে, হলো। হুম, ঠিক আছে। তারপরে কি করব, ভর সংখ্যা পর্যন্ত গেছে, ভর সংখ্যা পর্যন্ত গেছে, এরপরে ব্যাসার্ধতে আসবো কি করে? ব্যাসার্ধতে কি করে, নিউক্লিয়াসের ব্যাসার্ধ কি করে লিখব? নিউক্লিয়াসের ব্যাসার্ধ আর সমান a⁴ আর নট, একই না বল? নিউক্লিয়াসের ব্যাসার্ধ, তাহলে আমি নিউক্লিয়াসের ব্যাসার্ধকে কি রকম বলতে পারি? নিউক্লিয়াসের ব্যাসার্ধকে আমি বলতে পারি এরকম করে, যে কেটে দিই এটাকে আগে, a2/a1 কত হচ্ছে 2/1, ঠিক আছে থাক। তাহলে প্রথম নিউক্লিয়াসের ব্যাসার্ধ কত হবে? প্রথম নিউক্লিয়াসের ব্যাসার্ধ কত হবে? r1, এটাই তো চাই। প্রথম নিউক্লিয়াসের ব্যাসার্ধ কত? r1। বড় করে লিখবো, এখানে ক্যাপিটাল আর লিখেছি, এখানে ক্যাপিটাল আর লিখছি যাতে সমস্যা না হয়। নিউক্লিয়াসের ব্যাসার্ধ r1 r2, তাহলে প্রথম নিউক্লিয়াসের ব্যাসার্ধ r1, দ্বিতীয় নিউক্লিয়াসের ব্যাসার্ধ r2, ঠিক আছে? বেশ, কি হবে? প্রথম নিউক্লিয়াসের ভর সংখ্যা 1/3 ইন্টু r0, দ্বিতীয় নিউক্লিয়াসের ভর সংখ্যা 1/3 ইন্টু r0, r0 কাটলো, কত হবে? a1/a2 হোল টু দি পাওয়ার 1/3। a2/a1 মানে 2 ছিল, a1/a2 কত হবে? হাফ, হাফ টু দি পাওয়ার 1/3, হাফ টু দি পাওয়ার 1/3, ঠিক আছে? বইতে 2-1 লাইন করে হয়ে গেছে উত্তর, বাট বুঝতে পারবি না অত সহজে। ভালো কোশ্চেন ছিল কিন্তু, হ্যাঁ একটু দেখে রাখিস, একটু দেখে রাখিস। নিউক্লিয়াস ভেঙে গিয়ে দুজন হয়েছে, প্রথমে ভর সংখ্যার সংরক্ষণ সূত্র থেকে আমরা m1 আর m2 এর মধ্যে সম্পর্ক পেয়েছি, বেগের রেশিও দেওয়া ছিল, আমরা প্রথমটার বেগ বাই দ্বিতীয়টার বেগ 2/1 ছিল, সেখান থেকে আমরা ভরের রেশিও পেয়েছি। ভরের রেশিও পাওয়ার পরে সেখান থেকে আমরা ভর সংখ্যার রেশিও পেয়েছি, কেন কি ভর হচ্ছে কি ভর সংখ্যা গুণ ইউ, ভর সংখ্যা রেশিও পেয়েছি। এবারে কি বলছি, ব্যাসার্ধের সঙ্গে ভর সংখ্যার একটা সম্পর্ক ছিল, তাহলে r1 প্রথম নিউক্লিয়াসের ব্যাসার্ধ বাই দ্বিতীয় নিউক্লিয়াসের ব্যাসার্ধ সমান প্রথম নিউক্লিয়াসের ভর সংখ্যা 1/3 ইন্টু r0 কি ছিল বলতো? প্রোটনের ব্যাসার্ধ বা নিউটনের ব্যাসার্ধ। এটা প্রমাণ করেছিলাম, নিউক্লিয়াসের ব্যাসার্ধ সমান ভর সংখ্যা 1/3 ইন্টু প্রোটন বা নিউটনের ব্যাসার্ধ, ঠিক না? অ্যাকচুয়ালি তোদেরকে এটা প্রমাণ করা হয়েছে ওইরকম গোলক ধরে, কিন্তু সত্যি কথা বলতে এটা এক্সপেরিমেন্টাল জিনিস, ঠিক আছে? বাট পরীক্ষায় পড়ে এই জন্য ওই হিসাবে প্রমাণ করা হচ্ছে। বাট এই যে যে ফর্মুলা দেওয়া হয়েছে, এটা এক্সপেরিমেন্ট করে করেই ফর্মুলা দেওয়া হয়েছে, ওরকমটা নয় যে প্রথমেই বানিয়ে নেওয়া হয়েছে যে নিউক্লিয়াস একটা গোলক, তাহলে এতগুলো গোলক মিলে কি হবে, ঠিক আছে? এরকমটা নয়, এটা পাওয়ার পরে একটা বানানো হয়েছে এরকম। হ্যাঁ ঠিক আছে, যতটা হলো। হ্যাঁ হ্যাঁ ছিল, জলকণার ক্ষেত্রেও ছিল। শুধু জলকণা নয়, আমরা যখন হচ্ছে বিভব বা হচ্ছে কি আধান করতাম, ধারক ধারকত্বের ক্ষেত্রে, ওক্ষেত্রে ছিল, ঠিক আছে? এরপরে চলে আসবি পেজ নাম্বার 360, 361-তে চলে আয়। আচ্ছা 360-এ চলে আয়, ওটাই তো আছি, 360 পেজেই আছি। আচ্ছা দেখ, 360 পেজে কি আছে, একটা আছে প্রান্তবর্তী বিক্রিয়া। প্রান্তবর্তী বিক্রিয়া কি বলছে দেখ, অধিকাংশ নিউক্লিয় বিক্রিয়াতেই দেখা যায় বিক্রিয়ার ফলে নির্গত আলফা কণা অপেক্ষা বিক্রিয়ার ফলে নির্গত কণাটি আলফা কণা অপেক্ষা ভারী নয়। কি বলছে, অধিকাংশ নিউক্লিয় বিক্রিয়াতেই দেখা যায় বিক্রিয়ার ফলে নির্গত কণাটি আলফা কণা অপেক্ষা ভারী নয়, অর্থাৎ লক্ষ্যবস্তুর নিউক্লিয়াসের ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যার অল্পই পরিবর্তন হয়, মানে সব থেকে যদি বেশি চেঞ্জ হয় তাহলে নিচে 2 কম, ওপরে 4 কম, এর থেকে বেশি হচ্ছে না। এগুলিকেই
প্রান্তবর্তী বিক্রিয়া বলা হয়, কারণ নিউক্লিয়াসের পরিবর্তন প্রায় তার বাইরের স্তরেই সীমাবদ্ধ থাকে, অভ্যন্তরে এর কোনো প্রভাব পড়ে না। মানে কি, মানে বলতে চাইছে যে ধরো এটা একটা নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের মানে এই বাইরের যে রিজিয়নটা, এইখান থেকে কিছু কিছু পরিবর্তন হচ্ছে, এর ভেতরে ঢুকছে না। মানে ভেতর থেকে যে কোনো কণা ভেঙে গিয়ে অন্য কিছু হচ্ছে সেরকমটা হচ্ছে না। এই জন্য কি বলছে কি এটা হচ্ছে কি প্রান্তবর্তী বিক্রিয়া, মানে নিউক্লিয়াসের প্রান্তে চেঞ্জটা হচ্ছে। ঠিক আছে, তাহলে কি বলছে, এইগুলোকে প্রান্তবর্তী বিক্রিয়া বলা হয়, কারণ নিউক্লিয়াসের পরিবর্তন প্রায় তার বাইরের স্তরে সীমাবদ্ধ থাকে, অভ্যন্তরে কোনো প্রভাব পড়ে না। বেশ, পরে চলে আসবে 361 পৃষ্ঠাতে। কি বলছে, নিউক্লিয় বিভাজন। নিউক্লিয় বিভাজন, কোনো ভারী নিউক্লিয়াসকে মাঝারি মাপের দুটি নিউক্লিয়াসে ভেঙে ফেলার ঘটনাকে নিউক্লিয় বা কেন্দ্র বিভাজন বলে। ঠিক আছে, এটুকু হলো। বেশ, এবারে আসবি কি, এবারে আসবি মডারেটর কি। মডারেটর কি হচ্ছে শোন, মডারেটর হচ্ছে যে একটা নিউক্লিয় বিভাজনে অধিকাংশ ক্ষেত্রে 3টে নিউট্রন উৎপন্ন হচ্ছে, 3টে নিউট্রন। এই নিউট্রনগুলো অত্যন্ত দ্রুত গতি সম্পন্ন হয়। ঠিক, এগুলোকে পরবর্তী নিউক্লিয় বিক্রিয়ার কাজে লাগানোর ক্ষেত্রে নিউট্রনগুলোকে একটু গতিটাকে একটু কমাতে হবে। যে গতি কমায় সে হচ্ছে মডারেটর। মডারেটর হিসাবে ইউজ করা হয় কি, ভারী জল, D2O এবং গ্রাফাইট। তোকে শর্ট কোশ্চেন দেবে কি, নিউক্লিয় বিক্রিয়ার ক্ষেত্রে মডারেটর হিসাবে, মডারেটর কি আর উদাহরণ দাও। ঠিক আছে, মডারেটর হচ্ছে কি, বলবি নিউক্লিয় বিক্রিয়ার ফলে উৎপন্ন নিউট্রনগুলো দ্রুত গতি সম্পন্ন হয়, সেগুলিকে ধীর করার জন্য কি করা হয়, ধীর করার জন্য যেসব পদার্থ দিয়ে নিউট্রনকে পাঠানো হয় তাকে বলা হচ্ছে কি মডারেটর। প্রচলিত মডারেটর হচ্ছে কি ভারী জল মানে D2O এবং গ্রাফাইট। ঠিক আছে, শৃঙ্খল বিক্রিয়া, এগুলো কিছু কিছু ক্লাস 10-এ ছিল। শৃঙ্খল বিক্রিয়া হচ্ছে কি, শৃঙ্খল বিক্রিয়া হচ্ছে যে নিউক্লিয় বিভাজনের ক্ষেত্রে ইউরেনিয়াম 235-এর ওপরে, ধরো এটা হচ্ছে কি ইউরেনিয়াম 235 আছে, ইউরেনিয়াম 235 না, ও কিছু হবে না, ও মানে যখন ইউরেনিয়াম 235 স্বাভাবিকভাবে ঠিকঠাকই আছে, ওকে যদি না ডিস্টার্ব করা হয় কোনো কিছু হবে না। ঠিক আছে, ইউরেনিয়াম 235 কে যখনই একটা নিউটন দিয়ে আঘাত করা হলো তখন কি তৈরি হচ্ছে, এর তখন হচ্ছে কি বিভাজন হতে শুরু করছে। আর এখানে তৈরি হয়ে যাবে কি না, 3টে নিউট্রন, 3টে তাপীয় নিউট্রন 0n1। এবার তুই ব্যালেন্স করে বাকি লিখতে পারিস। ঠিক আছে, ব্যালেন্স করে বাকি লিখতে পারিস, মানে ভর সংখ্যা 3 কমে যাবে, ভর সংখ্যা হচ্ছে কি 3 কমে যাবে, পরমাণু ক্রমাঙ্ক কিছু কমবে না। ঠিক আছে, এরকম করে করতে পারিস। তো এখানে শৃঙ্খল বিক্রিয়া কি হচ্ছে, এই যে 3টে নিউট্রন উৎপন্ন হলো, একটা ইউরেনিয়াম ভেঙে, একটা ইউরেনিয়ামকে যখন আমি একটা নিউটন দিয়ে আঘাত করলাম, সেটা ভাঙার পরে কটা নিউটন তৈরি হচ্ছে, 3টে। ওই 3টে নিউটন আবার 3টে ইউরেনিয়ামকে ধাক্কা দেবে, সেখান থেকে আবার 3 গুণ 3 9টা তৈরি হবে, আবার তারা ধাক্কা করে 9 3 27 হবে। এরকম করে কি হবে না, বিক্রিয়াটা শৃঙ্খলের আকারে খুব তাড়াতাড়ি কিন্তু বেড়ে যাবে। ঠিক আছে, এই যে ধারাবাহিক বিক্রিয়া, এটাই হচ্ছে কি শৃঙ্খল বিক্রিয়া। এই শৃঙ্খল বিক্রিয়া যদি নিয়ন্ত্রণ করা হয়, নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া কোথায় ইউজ করা হয়, নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া হচ্ছে কি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে, আর অনিয়ন্ত্রিত হচ্ছে কি পারমাণবিক বোমা। ঠিক আছে, সন্ধি আকার কি, সন্ধি আকার হচ্ছে যে, দেখ বলছে যে 2 নম্বর পয়েন্ট, নমুনার ভরকে আগে থেকে হিসাব করা একটা ন্যূনতম ভর অপেক্ষা বেশি রাখা হয়। শৃঙ্খল বিক্রিয়া বজায় রেখে নিউক্লিয় বিভাজনকে চালিয়ে যাওয়ার জন্য তেজস্ক্রিয় নমুনাকে যে ন্যূনতম আকারে নিতে হয়, না হলে কি হবে, শেষ হয়ে যাবে। একটা শৃঙ্খল বিক্রিয়াকে চালিয়ে যেতে হলে একটা একটা মিনিমাম অ্যামাউন্টের নিতে হবে, না হলে কি হবে, শেষ হয়ে যাবে। তো যে ন্যূনতম আকারে নিতে হচ্ছে সেটা হচ্ছে কি সন্ধি আকার। ঠিক আছে, নিয়ন্ত্রিত বিভাজন কোথায় ইউজ করা হচ্ছে, নিউক্লিয় রিঅ্যাক্টরে। বেশ, আর এখানে কিছু লাগবে না, আর এখানে কিছু লাগবে না, উদাহরণ একটা দেখে নিতে পারিস পরের পৃষ্ঠায়। ঠিক আছে, পরের পৃষ্ঠায় উদাহরণ দেখে নিতে পারিস।
নিউক্লিয় সংযোজন, নিউক্লিয় সংযোজন হচ্ছে কি, একাধিক হালকা নিউক্লিয়াস একসঙ্গে জুড়ে অপেক্ষাকৃত বড় একটি নিউক্লিয়াসে পরিণত হওয়ার ঘটনাকে কি বলে? একাধিক হালকা নিউক্লিয়াস একসঙ্গে জুড়ে অপেক্ষাকৃত বড় নিউক্লিয়াসে পরিণত হওয়ার ঘটনাকে নিউক্লিয় সংযোজন বলে। ঠিক আছে, নিউক্লিয় সংযোজনের উদাহরণ হচ্ছে কি হাইড্রোজেন বোমা। পরের পৃষ্ঠা। নিউক্লিয় সংযোজনের উদাহরণ হচ্ছে কি হাইড্রোজেন বোমা। ঠিক, নিউক্লিয় সংযোজন করার জন্য কি কি শর্ত লাগছে? এক তো হালকা মৌল হতে হবে, দুই হচ্ছে অতি উচ্চ উষ্ণতা। ঠিক আছে, দুটো মৌলকে কি হতে হবে? হালকা হতে হবে এবং কি হচ্ছে অতি উচ্চ উষ্ণতা। অতি উচ্চ উষ্ণতা পেতে গেলে কি করতে হবে? নিউক্লিয় বিভাজন ঘটাতে হবে। এই কারণে কি বলা হচ্ছে যে নিউক্লিয় সংযোজনের আগে কি করা হয়? নিউক্লিয় বিভাজন ঘটানো হয়। ঠিক আছে, সূর্য এবং নক্ষত্রের শক্তি কি? নিউক্লিয় সংযোজন। সূর্য এবং নিউক্লিয়াসের শক্তি হচ্ছে কি নিউক্লিয় সংযোজনের ফলে উৎপন্ন শক্তি। তেজস্ক্রিয় আইসোটোপের কিছু ব্যবহার, ওই যে এগুলো একবার দেখে নিস রিডিং পড়ে। ঠিক আছে, রেডিও কার্বন দ্বারা বয়স নির্ধারণ করা যায়। বাস, এদিকে শেষ হয়ে গেছে পুরো। ঠিক আছে, হলো? তাহলে কি কি হলো? নিউক্লিয়ার বিভাজনে একটা ভারী নিউক্লিয়াস ভেঙে দুটো হালকা নিউক্লিয়াস তৈরি হবে। ঠিক আছে, নিউক্লিয়ার বিভাজনে। আর নিউক্লিয়ার সংযোজনে কি হবে? হালকা গুলো জুড়ে ভারী তৈরি হবে। ঠিক আছে, নিউক্লিয় বিভাজনের উদাহরণ হচ্ছে কি পারমাণবিক বোমা বা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। পারমাণবিক বোমাতে কি হচ্ছে? অনিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া। ঠিক, আর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কি হচ্ছে? নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া। ওই নিয়ন্ত্রণ যদি না থাকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রেও ব্লাস্ট হতে পারে। ঠিক আছে, যেটা চেরনোবিলে হয়েছে। লাস্ট পার্ট শুরু করছি, ম্যাথমেটিক্যাল পার্ট, যেটা তেজস্ক্রিয় বিঘটনের সূচকীয় সূত্র। চলো, তেজস্ক্রিয় বিঘটনের সূচকীয় সূত্র। তেজস্ক্রিয় বিঘটনের সূচকীয় সূত্র ফার্স্ট। ঠিক আছে, কি বলা হচ্ছে যে যখন ধরো এখানটায় কি হয়েছে, এখানটায় একটা নমুনা আছে। ঠিক আছে, এই নমুনাতে আমি ধরো এখন বললাম মানে টি সমান 0-তে n0 হচ্ছে কি না নিউক্লিয়াসের সংখ্যা। লিখবি না কেউ, নিউক্লিয়াসের সংখ্যা এটা হলো। ঠিক আছে, এবার ধরো টি সময় পরে এখানে নিউক্লিয়াসের সংখ্যা হয়েছে কত? n। অ্যাকচুয়ালি দেখ, ধরো আমি বলছি কি ইউরেনিয়াম, প্রথমে 1000টা ইউরেনিয়াম ছিল। ঠিক আছে, তো তার মধ্যে দেখা গেল 100টা ইউরেনিয়াম ভেঙে গেছে, তাহলে বাকি কটা ইউরেনিয়াম আছে? 900টা। ওই যে 100টা ইউরেনিয়াম ভাঙলো, ওরা গেল কোথায়? অন্য কোনো কিছুতে, পোলোনিয়াম বা লেড। ঠিক আছে, গেছে। সেই পোলোনিয়াম বা লেড আবার অন্য কিছুতে ভাঙতেও পারে যদি সেটা আনস্টেবল হয়। আমরা এখানে হিসাবে কোনটা নিচ্ছি? যে ইউরেনিয়াম আগে 1000 ছিল, এখন 900 হয়েছে, বাকি 100 এখন ইউরেনিয়াম নেই, অন্য কিছু হয়েছে, তাদের অন্য কিছু চলছে। আমরা হিসাব করছি কি কেবলমাত্র ইউরেনিয়ামের সংখ্যা নেই। এবারে কথা হচ্ছে যে এখানে যে নিউক্লিয়াস যে আছে, কে আগে ভাঙবে কে পরে ভাঙবে এরকম কোনো নিয়ম নেই। ঠিক আছে, সম্ভাবনা যেমনটা হচ্ছে সবার ক্ষেত্রে সেম প্রযোজ্য। ঠিক আছে, এবং আমি যদি বলি যে কি হারে ভাঙছে, যদি বলি সেই হারও কিন্তু সব জায়গায় সমান। ধরো এটা একটা পুরোটা একটা তেজস্ক্রিয় পদার্থ, আমি যদি বলি এর এই জায়গাতে কি হারে বিঘটন হচ্ছে, আর এর এত বড় জায়গাতে কি হারে বিঘটন হচ্ছে, এরকমটা ভাবার দরকার নেই যে এইখানে কোনায় আছে এখানে কিছু বেশি হচ্ছে এদিকে কিছু কম হচ্ছে, সেরকমটাও নয়। একদম সুষমভাবে
সব জায়গায় কিন্তু বিঘটনের হার সেম। ঠিক আছে, তাহলে এবার আমরা কিছু লেখা শুরু করব। ল্যাঙ্গুয়েজ কি বলছে দেখ, যে কোনো সময়ে বিঘটনের হার। এখন বিঘটনের হার বলতে কি, আমি যদি বলি ডিটি সময়ে ডিএন সংখ্যক ভেঙে যাচ্ছে, তাহলে ডিএন বাই ডিটি হচ্ছে কি বিঘটনের হার। ঠিক আছে, আচ্ছা ডিএন পজিটিভ হবে না নেগেটিভ হবে? নেগেটিভ হবে। কেন? প্রথমে ছিল কত 1000, এখন হয়েছে 900, ফাইনাল মাইনাস ইনিশিয়াল করলে কি আসবে মাইনাস। তো এই জন্য আমরা কি করি, একটা মাইনাস নিই। এটা বিঘটনের হার। কি বলছে, এই যে বিঘটনের হার ওই মুহূর্তে কতগুলো নিউক্লিয়াস আছে তার উপরে। মানে কি, যে মুহূর্তে 1000টা নিউক্লিয়াস আছে সেই মুহূর্তে যে হারে বিঘটন হবে, যে মুহূর্তে 900টা নিউক্লিয়াস আছে সেই মুহূর্তে বিঘটনের হার কিছুটা কম হবে। 800 হয়ে গেলে বিঘটনের হার আরো কমবে। মানে যখন বেশি সংখ্যক নিউক্লিয়াস আছে তখন তাড়াতাড়ি ভাঙতে থাকবে, যখন আস্তে আস্তে নিউক্লিয়াসের সংখ্যা কমবে তখন বিঘটনের হারও কমে যাবে। তাহলে বিঘটনের হার ওই মুহূর্তে উপস্থিত নিউক্লিয়াসের সংখ্যার সঙ্গে সমানুপাতিক। এরপরে একটা ধ্রুবক আসবে, যেটাকে আমরা ল্যামডা বলবো, মাইনাস ডিএন বাই ডিটি। তারপরে আমরা এখানে লিখবো মাইনাস ডিএন, বা এদিকে মাইনাস নিয়ে গেলাম, ডিএন বাই এন সমান মাইনাস ল্যামডা টি। এরপরে আমরা ইন্টিগ্রেশন করব, করে বাকি ক্যালকুলেশন যাবে। এবং তোরা জানিস যে ইন্টিগ্রেশন করলে কি আসবে, এলএন আসবে। নিচে আছে না, ইন্টিগ্রেশন তো সবার হচ্ছে, এলএন আসবে, এলএন এন আসবে। লিমিট বসাবো, আপার লিমিট লোয়ার লিমিট। ই যদি ও সাইডে, এলএন যদি ও সাইডে যায় তাহলে কি হবে, ই হবে। ওই জন্য বিঘটনের সূচকীয় সূত্র বলা হচ্ছে, এখানে কি ই টু দি পাওয়ারে আসবে। এগুলোকে এবার আমরা ল্যাঙ্গুয়েজ দিয়ে লিখবো। ঠিক আছে, চলো লেখা শুরু কর। কিছু বলছি, লেখ তেজস্ক্রিয় বিঘটন। তেজস্ক্রিয় বিঘটন, তেজস্ক্রিয় বিঘটন সম্ভাবনার, তেজস্ক্রিয় বিঘটন সম্ভাবনার সংখ্যাতাত্ত্বিক সূত্র মেনে চলে। প্রথম লাইন, তেজস্ক্রিয় বিঘটন সম্ভাবনার সংখ্যাতাত্ত্বিক সূত্র মেনে চলে। তেজস্ক্রিয় বিঘটন সম্ভাবনার সংখ্যাতাত্ত্বিক সূত্র মেনে চলে। সম্ভাবনার সংখ্যাতাত্ত্বিক সূত্র বলতে কি, সবার ক্ষেত্রে প্রবাবিলিটি সেম সেম থাকবে। পূর্ণচ্ছেদ। এবারে লেখ সময়ের সাপেক্ষে বিঘটনের হার। সময়ের সাপেক্ষে বিঘটনের হার ওই মুহূর্তে উপস্থিত, সময়ের সাপেক্ষে বিঘটনের হার ওই মুহূর্তে উপস্থিত তেজস্ক্রিয় পরমাণুর সংখ্যার সমানুপাতিক। তেজস্ক্রিয় পরমাণুর সংখ্যার সমানুপাতিক। পূর্ণচ্ছেদ। ঠিক আছে, সমানুপাতিক। তেজস্ক্রিয় পরমাণুর সংখ্যার সমানুপাতিক। পূর্ণচ্ছেদ। এবার লেখ ধরি, ধরি স্মল টি সময়ে, ধরি স্মল টি সময়ে একটি তেজস্ক্রিয় নমুনায়, ধরি স্মল টি সময়ে একটি তেজস্ক্রিয় নমুনায় তেজস্ক্রিয় পরমাণুর সংখ্যা সমান ক্যাপিটাল এন। ধরি স্মল টি সময়ে একটি তেজস্ক্রিয় নমুনায় তেজস্ক্রিয় পরমাণুর সংখ্যা সমান ক্যাপিটাল এন। টি সময়ে, এখন আমি বলছি এই এই মুহূর্তে কটা পরমাণু আছে, এন সংখ্যক। ঠিক আছে, এবার লেখ এরপর ডিটি সময় ধরে, এরপর ডিটি সময় ধরে, এরপর ডিটি সময় ধরে ডিএন সংখ্যক পরমাণুর বিঘটন হলে, এরপর ডিটি সময় ধরে ডিএন সংখ্যক পরমাণুর বিঘটন হলে, ডিএন সংখ্যক পরমাণুর বিঘটন হলে
বিঘটনের হার সমান তোদের বইতে লেখা আছে dn/dt, কিন্তু ওখানেই মাইনাস হবে। বিঘটনের হার সমান -dn/dt, ঠিক আছে? বিঘটনের হার সমান কত? -dn/dt, ঠিক আছে? বেশ, সাইডে লিখতে হবে না, ছাড়ো, -dn/dt হলো। তারপরে লেখ সুতরাং -dn/dt সমানুপাতিক n। আগেই বলেছি, কোন মুহূর্তে বিঘটনের হার ওই মুহূর্তে উপস্থিত পরমাণুর সংখ্যার সহিত সমানুপাতিক, ঠিক আছে? বা dn/dt মাইনাস সমান λn। পাশে লিখে দে ল্যামডা সমান, পাশে লেখ ল্যামডা সমান তেজস্ক্রিয় বিঘটন ধ্রুবক। তেজস্ক্রিয় বিঘটন ধ্রুবক, ঠিক আছে? বেশ, বা এবার কি লিখবো? dn/n সমান -λ/dt। dn/n সমান -λ/dt, ঠিক আছে? বেশ, এতটা পর্যন্ত হলো। এবারে লেখ, এখন বিঘটনের শুরুতে অর্থাৎ t=0 সময়ে, অর্থাৎ বিঘটনের শুরুতে অর্থাৎ t=0 সময়ে কি লিখেছি? যে বিঘটনের শুরুতে অর্থাৎ t=0 সময়ে তেজস্ক্রিয় পরমাণুর সংখ্যা n0 মানে n0 ছোট করে, ঠিক আছে? বিঘটনের শুরুতে অর্থাৎ t=0 সময়ে তেজস্ক্রিয় পরমাণুর সংখ্যা n0, ঠিক আছে? এবং t সময় পরে ওই পরমাণুর সংখ্যা ক্যাপিটাল N হলে, কি লিখবো? ইন্টিগ্রেশন dn/n, কোথা থেকে কোথায় লিখবো? n0 থেকে n সমান, এদিকে ইন্টিগ্রেশন কি হবে? মাইনাস, সাইডে রাখি, λ/dt 0 to t। ল্যামডা আরো বাইরে আসবে, কেন কি ধ্রুবক ওটা, ঠিক আছে? ল্যামডা আরো বাইরে আসবে। চলো বাকিটা করছি। এখানে কি হবে? প্রথমে বল, কোনো কিছু দেখ, dx/x ইন্টিগ্রেশন কি হবে? ln n, ঠিক আছে? ln n, লিমিট বসবে n0 to n সমান মাইনাস dt এর ইন্টিগ্রেশন কি হচ্ছে? ল্যামডা বাইরে আছে, dt এর ইন্টিগ্রেশন কি হবে? t, ল্যামডা বাইরে এলো, মাইনাসটা আগে থেকে আছে, dt এর ইন্টিগ্রেশন t 0 to t, ঠিক আছে? অসুবিধা নেই। আচ্ছা দেখ, ln n n0 থেকে n মানে প্রথমে আমি কি লিখবো? ln n মাইনাস ln n0। এবার ln মানে লগ, বেস ই আছে, ঠিক আছে? তো এটা কি হবে? ln n/n0। এক চান্সে লিখে দিচ্ছি এখানে, বা লিখবি ln n/n0, ln n/n0 সমান মাইনাস λ/t, একদম মাইনাস λ/t, বা n/n0 সমান ln যদি উঠে চলে যায় তাহলে ওদিকে কি হবে? e টু দি পাওয়ার হয়ে যাবে, ঠিক?
ই টু দি পাওয়ার হয়ে যাবে, কেন কি ln মানে কি বেস কি আছে, ই আছে, তো এটা হচ্ছে বেস, এটা পাওয়ার, এটা রেজাল্ট, লগ মানে তো তাই, ঠিক আছে, এর নিচে ই আছে, এটা বেস, এটা পাওয়ার, এটা রেজাল্ট। চলো এবার কি হবে তাহলে, বা n সমান কি হয়ে যাবে, n0 ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, এটি হলো তেজস্ক্রিয় বিঘটনের সূচকীয় সূত্র। ঠিক আছে, এটি হচ্ছে কি তেজস্ক্রিয় বিঘটনের সূচকীয় সূত্র। অসুবিধা আছে কারোর? পেজ নাম্বার এখন 352 চলছে, ক্লিয়ার? এখানেই এটা কিন্তু কমপ্লিট হলো, ঠিক আছে, এটি হলো তেজস্ক্রিয় বিঘটনের সূচকীয় সূত্র। বেশ, n সমান n0 ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। বেশ, একটা গ্রাফ বলছে কি n এর সঙ্গে টি এর সঙ্গে n এর গ্রাফ, টি এর সঙ্গে n এর গ্রাফ, এদিকে আছে টি, এদিকে আছে কি n, ঠিক না? আমাকে বল টি সমান 0 হলে কি লেখা যাবে, টি সমান 0 কর, কত হচ্ছে দেখতো, n সমান n0 ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি সমান কত হচ্ছে 0 ই টু দি পাওয়ার 0, বুঝতে পারছিস কি? n সমান n0 ই টু দি পাওয়ার টি এর মান 0 হলে কি হয়ে যাবে ই টু দি পাওয়ার 0, কোনো কিছু টু দি পাওয়ার 0 মানে কত 1, তাহলে n সমান কি হচ্ছে n0, অবশ্যই যখন সময় 0 ছিল তখন কণার সংখ্যা কত ছিল n0, ঠিক? আচ্ছা এবার টি ইনফিনিটি বসাতে কি কত হয়, টি ইনফিনিটি মানে অসীম, টি ইনফিনিটি বসালে কি হচ্ছে দেখ, টি যদি ইনফিনিটি বসাস তাহলে n কত হবে n0 ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডার সঙ্গে ইনফিনিটি গুণ হলে কি হবে ইনফিনিটি। আচ্ছা n0 ই টু দি পাওয়ার ইনফিনিটি, একটা সংখ্যার পাওয়ার ইনফিনিটি মানে ওটাই কি ইনফিনিটি, কোন সংখ্যা টু দি পাওয়ার কোন সংখ্যা বাই ইনফিনিটি মানে কি হবে 0, তার মানে কি হলো কণার সংখ্যাটা 0 হবে কখন, অসীম সময়ে গিয়ে, মানে কোনোদিন শেষ হবে হবে না, চলতে থাকবে, ঠিক আছে, তার মানে লেখচিত্র কিরকম হয় এরকম করে, অসীম পর্যন্ত চলতে থাকবে, মানে কি এখানে টাচ করানো যাবে না, বোঝা গেল, টাচ করানো যাবে না, তবে কি এখান থেকে শুরু, টি সমান 0-তে কণার সংখ্যা কত n0, তারপরে ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে, এটাই হচ্ছে কি সূচকীয় গ্রাফ। ঠিক আছে, অসুবিধা তো নেই, লেখচিত্র হলো, এবারে হেডিং লিখবি অর্ধায়ু বা অর্ধ জীবনকাল, অর্ধায়ু বা অর্ধ জীবনকাল, অর্ধায়ু বা অর্ধ জীবনকাল, কারো লেখা কি আছে এখনো বাকি? আচ্ছা ঠিক আছে, আমি মুছছি না। অর্ধায়ু বা অর্ধ জীবনকাল, অর্ধ জীবনকাল মানে কি, ধরো তেজস্ক্রিয় নমুনাতে পরমাণুর সংখ্যা ছিল 1000টা, যে সময় পরে 500টা হয়ে যাবে সেটাই হচ্ছে কি অর্ধ জীবনকাল। এবার তোর কি মনে হয় প্রথম অর্ধ জীবনকালে 500 হয়েছে, তাহলে পরের বারে 0 হয়ে যাবে না, পরের অর্ধ জীবনকাল মানে কি 500-র অর্ধেক 250, তারপরে 250-র অর্ধেক, ঠিক আছে, টাইম কিন্তু সব সময় ওই একই থাকবে, ঠিক আছে, তাহলে লেখ যে সময় পরে, যে সময় পরে, যে সময় পরে, যে সময় পরে কোনো তেজস্ক্রিয় নমুনায় উপস্থিত, যে সময় পরে কোনো তেজস্ক্রিয় নমুনায় উপস্থিত, যে সময় পরে কোনো তেজস্ক্রিয় নমুনায় উপস্থিত তেজস্ক্রিয় পরমাণুর সংখ্যা
যে সময় পরে কোনো তেজস্ক্রিয় নমুনায় উপস্থিত তেজস্ক্রিয় পরমাণুর সংখ্যা প্রারম্ভিক সংখ্যার অর্ধেক হয়, প্রারম্ভিক সংখ্যার অর্ধেক হয়, প্রারম্ভিক সংখ্যার অর্ধেক হয়, তাকে তাকে ওই তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু বলে। ওই তেজস্ক্রিয় মৌলের কি বলে? অর্ধায়ু বলে। ঠিক আছে। অর্ধায়ুকে আমরা হচ্ছে কি কোথাও কোথাও টি নিচে হাফ দিয়ে লিখে আমি ক্যাপিটাল টি লিখছি। ঠিক আছে, ক্যাপিটাল টি দিয়েই ডিনোট করছি। ক্যাপিটাল টি হচ্ছে অর্ধায়ু। কোনো কোনো জায়গাতে যদি দেখিস যে টি নিচে ছোট করে হাফ, এর মানে অর্ধায়ুর কথা বলছে। ঠিক আছে, চলো বেশ। এবারে লেখ অর্ধায়ু ও বিঘটন ধ্রুবকের মধ্যে সম্পর্ক, মানে ক্যাপিটাল টি এবং ল্যামডার মধ্যে সম্পর্ক বলছে। অর্ধায়ু ও বিঘটন ধ্রুবকের মধ্যে সম্পর্ক, ল্যামডা এবং টি এর মধ্যে সম্পর্ক করতে বলছে। ঠিক আছে, হ্যাঁ। দেখ পুরোটা লিখে দিচ্ছি। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ সহ লিখে দিচ্ছি। লেখ ধরি বিঘটনের দেখ কি করবো আগে বুঝে নে কি করতে হবে। এটাই মেন ফর্মুলা, এটা মেন আগে জিনিস বুঝে তারপর ল্যাঙ্গুয়েজ বলছি। এটা মেন ফর্মুলা। আচ্ছা, যখন অর্ধায়ু হবে মানে টি স্মল টি, যখন আমি ক্যাপিটাল টি করব তখন এন এর মান কত বসাবো? এন 0/2, নাকি না? এটা হচ্ছে কি ফর্মুলা। ঠিক আছে, এটা ফর্মুলা। যখন আমি টি এর মান ক্যাপিটাল টি বসাবো মানে অর্ধায়ু, তখন এন কত? প্রাথমিক সংখ্যার অর্ধেক। তার মানে আমি ফর্মুলাতে এখানে কি চেঞ্জ করব? এন 0/2 সমান কি হবে? এন 0 ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এন জিরো কেটে দেব। কাটার পরে কি হবে? কাটার পরে এখান থেকে আমি কি করব? ই কে ক্যালকুলেশন করব, যা আসে। বোঝা গেল? বেশ, তাহলে এখানে লেখ বলছি। লেখ ধরি বিঘটনের শুরুতে, ধরি বিঘটনের শুরুতে, ধরি বিঘটনের শুরুতে অর্থাৎ টি সমান 0 সময়ে, ধরি বিঘটনের শুরুতে অর্থাৎ টি সমান 0 সময়ে স্মল টি, বিঘটনের শুরুতে অর্থাৎ টি সমান স্মল টি সমান 0 সময়ে কোনো তেজস্ক্রিয় নমুনায়, কোনো তেজস্ক্রিয় নমুনায় তেজস্ক্রিয় পরমাণুর সংখ্যা সমান, তেজস্ক্রিয় পরমাণুর সংখ্যা সমান এন নট, ক্যাপিটাল এন নট। ঠিক আছে, মানে এন নিচে 0। কি লিখেছি? ধরি ধরি বিঘটনের শুরুতে অর্থাৎ স্মল টি সমান 0 সময়ে তেজস্ক্রিয় নমুনায় তেজস্ক্রিয় পরমাণুর সংখ্যা হচ্ছে কি N0। ঠিক আছে, এবার লেখ স্মল টি সময় পরে, স্মল টি সময় পরে ওই সংখ্যা ক্যাপিটাল এন হলে, স্মল টি সময় পরে ওই সংখ্যা ক্যাপিটাল এন হলে, স্মল টি সময় পরে ওই সংখ্যা ক্যাপিটাল এন হলে তেজস্ক্রিয় বিঘটনের সূচকীয় সূত্র অনুসারে, তেজস্ক্রিয় বিঘটনের সূচকীয় সূত্র অনুসারে কি লিখব? এন সমান N0 ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তেজস্ক্রিয় বিঘটনের সূচকীয় সূত্র অনুসারে n সমান N0 ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। ঠিক আছে, এবার লেখ তেজস্ক্রিয় মৌলটির অর্ধায়ু, তেজস্ক্রিয় মৌলটির অর্ধায়ু ক্যাপিটাল টি হলে, তেজস্ক্রিয় মৌলটির অর্ধায়ু ক্যাপিটাল টি হলে, তেজস্ক্রিয় মৌলটির অর্ধায়ু ক্যাপিটাল টি হলে ওই সময় পরে নমুনায়, ওই সময় পরে নমুনায় উপস্থিত, ওই সময় পরে নমুনায় উপস্থিত তেজস্ক্রিয় পরমাণুর সংখ্যা সমান, ওই সময় পরে উপস্থিত তেজস্ক্রিয় নমুনায় তেজস্ক্রিয় পরমাণুর সংখ্যা সমান
ওই সময় পরে নমুনায় তেজস্ক্রিয় পরমাণুর সংখ্যা সমান n0/2, n0/2, ঠিক আছে, n0/2। এবার লেখ, সুতরাং কি লিখবো, n0/2 সমান n0 e⁻ λ T, ঠিক আছে, n এর জায়গায় n0 বসিয়ে দিচ্ছি। আচ্ছা, ক্যাপিটাল N কি বলতো, টি সময়ে এখন যে সংখ্যক পরমাণু আছে, টি সময়ে এখন যে সংখ্যক পরমাণু আছে তার সংখ্যাই বোঝাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, n0 n0 কেটে দেয়, তাহলে কত হচ্ছে, হাফ সমান e⁻ λ T, ঠিক আছে, হাফ এটা হলো, হয়েছে, হাফ সমান এটা হলো, ক্লিয়ার, হাফ সমান এটা হলো। আচ্ছা, এবারে তুই কি করতে পারিস, এটাকে লিখতে পারিস 2 সমান e⁻λ T, পারা যাবে, 2 সমান e⁻ কত হচ্ছে λ T, 2 সমান e⁻ কত হচ্ছে λ T। দেখ এটা কি বলছে, এটা কি করে দিলাম, এরকম লেখ, না হলে এরকম লেখ, 1/, করে দে, তাহলেও হবে, ঠিক আছে। এই দেখ, এটাকে আমি ধরো করছি কত, এটাকে করলাম 2 সমান, দেখ 2 সমান কত হচ্ছে e⁻ λ T, মানে একেও উল্টো করেছি, এটাও কেউ উল্টো করেছে, তাহলে তারপরে কত হবে, 2 সমান e⁻ শুধু λ T, বুঝতে পারলি কি, হাফ ছিল 2 করে দিয়েছি, আর এটাকে নিচে নামিয়েছি, ঠিক আছে, মানে রেসিপ্রোকাল নিচ্ছি দু সাইডে, করলে এটা হচ্ছে, ঠিক আছে। এই ছোট ছোট জিনিস আবার অনেকে ভুলভাল করে দেবে। এবার দেখ, দেখ ই আছে e⁻ ই যদি ও সাইডে যায় তাহলে কি হবে, ln2, তাহলে λ T সমান কত হচ্ছে ln2, ঠিক না, তাহলে টি সমান কত হবে ln2/λ, ln2 এর মান হচ্ছে কত 0.693, এটা মনে রাখবি 0.693/λ। এটা হচ্ছে কি তেজস্ক্রিয় বিঘটন ধ্রুবকের সহিত অর্ধায়ুর সম্পর্ক, ঠিক আছে, তেজস্ক্রিয় বিঘটন ধ্রুবকের সহিত অর্ধায়ুর সম্পর্ক। তেজস্ক্রিয় বিঘটন ধ্রুবকের সহিত অর্ধায়ুর সম্পর্ক, হয়েছে। হয়েছে, দেখ কি বলছি শোন, একটা ফরম্যাট লিখছি কিরকম শোন, এটা তো হয়েছে, কারো সমস্যা আছে কি, নেই, একটা জিনিস লিখছি দেখ কিরকম, দেখ আমি ডাইরেক্ট লিখলেও লিখতে পারি, আগে ওইটা লিখে দিচ্ছি, তারপরে আমি থিওরি হিসাবে লিখছি। দেখ আমি বলছি যে n সমান n0 e⁻ লিখেছিলাম তো, লিখেছিলাম। আচ্ছা, যদি আমি করি এদিকে n0/n, তাহলে ওটা কি হবে, ওদিকে যাবে e⁻λ হবে কি না, বল বল, করা যাবে। আচ্ছা, n0/n সমান, দাঁড়া, n0/n সমান, একে করলাম ল্যামডা ক্যাপিটাল টি করলাম, আর এখানে লিখলাম স্মল t/ক্যাপিটাল টি, চলবে, এটি কেটে যাবে। আচ্ছা, e⁻λ মানে কত 2, নাকি না, e⁻λ মানে কত 2, আচ্ছা 2 লিখে দিচ্ছি এখানে, 2 লিখে দিচ্ছি, তাহলে কত হবে, এটা হয়ে যাবে কত আচ্ছা n0/n সমান 2 টু দি পাওয়ার স্মল t/ক্যাপিটাল টি। আচ্ছা, তাহলে বল n কত হচ্ছে, এরকম লিখে দিই, n সমান n0 2 টু দি পাওয়ার স্মল t/ক্যাপিটাল টি। একে না, একে আমি ডাইরেক্টও লিখতে পারি কিরকম, দেখ, আচ্ছা এটা লিখে নে, তারপরে বলছি, আগে লিখে নে, একটা জাস্ট ফরম্যাট লিখেছি, হ্যাঁ, এরকম লিখে চলে, এখান থেকে লিখে চলে, ওটা শেষ হয়ে গেছে লেখা, ঠিক আছে,
অর্ধায়ুর সঙ্গে, হ্যাঁ যদি দিয়ে দেয় তোকে যে দেখাও যে যদি বলে যে যে প্রথমে হচ্ছে n0 ছিল পরমাণু সংখ্যা, ঠিক আছে, স্মল টি সময় পরে সংখ্যা হচ্ছে n, ক্যাপিটাল টি যদি অর্ধায়ু হয় তাহলে দেখাও যে n সমান n0 বাই স্মল টি বাই ক্যাপিটাল টি, প্রমাণ করতে বললো, ঠিক আছে। এটা ধরো দিয়ে দিল যে ছোট একটা প্রমাণ করতে বললো। কি করেছি এখানে দেখ, n0/n করেছি, ল্যামডা স্মল টি ছিল, ঠিক আছে, ল্যামডা স্মল টি কে কি লিখেছি, ল্যামডা ক্যাপিটাল টি লিখে স্মল টি বাই ক্যাপিটাল টি করে দিয়েছি, দিয়ে ই টু দি পাওয়ার ল্যামডা টির জায়গায় 2 বসিয়ে দিয়েছি ওখান থেকে নিয়ে এসে, আর কিছু না। এটা কিন্তু মনে রাখতে হবে, সব থেকে বেশি যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কি, একটা দেখ কি কি এসছে শোন আগে, প্রথমেই ছিল কি dn/n, ঠিক আছে, dn/dt এটা ছিল, প্রথমে ছিল -dn/dt, এটা হচ্ছে কি বিঘটনের হার সমান ল্যামডা ক্যাপিটালের ওই মুহূর্তে, ঠিক আছে। ওকে আমরা ক্যালকুলেট করে কি লিখেছি, n সমান n0 ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, ঠিক আছে, হলো। তারপরে আমরা কি এসছি, অর্ধায়ু, ঠিক আছে, অর্ধায়ু করার পরে এই একটা করেছে, ঠিক, সব থেকে বেশি ইম্পর্টেন্ট এটা আর অর্ধায়ুর ফর্মুলা, ঠিক আছে। এটা আমরা ডাইরেক্ট করতে পারি, কি রকম করতে পারি আমি দেখাচ্ছি, দেখ তোদেরকে। ধরো আমি তোকে বললাম যে এখানে লিখছি সময়, এখানে লিখছি অবশিষ্ট পরমাণুর সংখ্যা, অবশিষ্ট পরমাণু, তুই নিজেই বলতে পারবি, দেখ যখন সময় ধরো টি সমান 0, তখন অবশিষ্ট পরমাণু কত, n0, কি সময় সবে শুরু হয়েছে। আচ্ছা, যখন টি সমান ক্যাপিটাল টি মানে একটা অর্ধায়ু হয়েছে, n0/2 মানে 2 হচ্ছে, m0/2, ক্লিয়ার। আচ্ছা, যখন টি এর মান 2t হচ্ছে, তখন কি হবে, n0/2 ছিল তার আবার হাফ মানে 4, নাকি না 4। আচ্ছা, যখন টি এর মান 3t হবে, তখন n0/8, 8 মানে কত, 2 এর কিউব, নাকি না। যখন টি এর মান n ইন্টু টি হয়ে যাবে, তখন কত হবে, n0/2 টু দি পাওয়ার স্মল n, 2 টু দি পাওয়ার স্মল n কোথা থেকে পেয়েছি, যে সময় ছিল তাকে অর্ধায়ু দিয়ে ভাগ করেছি, কি ধরো তোকে বললো যে অর্ধায়ু 2 বছর, অর্ধায়ু কত বছর, 2 বছর, টি হচ্ছে 16 বছর, পরে কি হবে তুই বল নিজে, n0 তুই করে করে আয়, কটা অর্ধায়ু, কটা অর্ধায়ু, 8টা, 8টা অর্ধায়ু, ঠিক আছে, 8টা অর্ধায়ু মানে কি, তুই হাফ 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 করে করে আয়, কত হবে, 2 টু দি পাওয়ার 8 হয়ে যাবে। 8 তুই পেলি কোথা থেকে, যে সময় ছিল তাকে অর্ধায়ু দিয়ে ভাগ করেছিস, কি যে সময় ছিল, কোন সময় ছিল, স্মল টি, 2 টু দি পাওয়ার যে সময় ছিল তাকে তুই অর্ধায়ু দিয়েই ভাগ করেছিস, তবেই তো 8 পেয়েছিস, নাকি না। চলো ঠিক আছে, গড় আয়ু আর হচ্ছে গড় আয়ুটা একবার রিডিং করে নিস, ঠিক আছে, গড় আয়ু আর হচ্ছে সক্রিয়তাটা একবার রিডিং করে নিস, দিয়ে বাকি অঙ্কগুলো করিস। পরের দিন প্রথম 2-1টা অঙ্ক করব, করে রাদারফোর্ডের পরমাণু মডেল যেটা ছিল সেটা করব, ঠিক আছে। চ্যাপ্টার শেষ হয়ে গেছে, যে দুটো আছে ওগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, অঙ্কগুলো করিস, আমি 2-1টা অঙ্ক নেব পরে, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা কিছু হর্স একটু দেখিয়ে দিচ্ছি তো পেনটাতে, হর্সের বলে দিচ্ছি, বাকি যেগুলো এই তো জানি, হর্সের হচ্ছে 2
দুই হচ্ছে কি, পরমাণু কেন্দ্রকে কোনো ইলেকট্রন নেই, অথচ কেন্দ্রক থেকে বিটা কণার নিঃসরণ কিভাবে হয় ব্যাখ্যা করো। ঠিক আছে। তারপরে হচ্ছে কি, নিউক্লিয় বিক্রিয়ায় নিউটনকে আদর্শ প্রক্ষেপক হিসেবে ব্যবহার করা যায় কেন। তারপরে হচ্ছে কি, রাসায়নিক বিক্রিয়া ও নিউক্লিয় বিক্রিয়ার মধ্যে পার্থক্য কি। ঠিক আছে। ভর ত্রুটি কি সর্বদা ধনাত্মক অথবা ঋণাত্মক, আমি বলেছিলাম ভর ত্রুটি সর্বদা ধনাত্মক। ভর ত্রুটি বলতে কি, নিউক্লিয়াসের ক্ষেত্রে ভর ত্রুটি ধনাত্মক। ঠিক আছে, বেশ। 15, নিউক্লিয় বলের দুটি বৈশিষ্ট্য লেখো যার সাহায্যে এই বলকে কুলম্ব বল থেকে আলাদা করা যায়। তেজস্ক্রিয় বিঘটন এবং নিউক্লিয় বিভাজনের মধ্যে পার্থক্য 2013 সালে দিয়েছে। চলো, চ্যাপ্টার এন্ড।